আমাদের আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ বাজে কথা। এই বাজে কথার মূল বিষয়বস্তুটা কি সেটা চলো শুরু করা যাক। 1885 থেকে 1916-র মধ্যে লেখা কিছু রচনার সংকলন বিচিত্র প্রবন্ধ। এই রচনাগুলি বিচিত্র নয়, কারণ এর প্রায় সবগুলি রচনাই ভাবমূল এক। আমাদের আলোচ্য বিচিত্র প্রবন্ধের অন্তর্গত বাজে কথা প্রবন্ধটি। বাজে কথা রচনাটিতে লেখক অনাবশ্যকতাকে একটি তত্ত্বমূল্য দান করেছেন। বিশ্ব প্রকৃতি এবং বিশ্বজীবনের পনেরো আনা অর্থাৎ বেশিরভাগই অপচায়িত হয় বা বাজে খরচে যায়। কি সাহিত্য, কি মানব সমাজ, কি বিশ্ব প্রকৃতি, সর্বত্রই যা প্রয়োজনীয় বা ফলবান তা পরিমাণে মাত্র এক আনা। অধিকাংশের আত্মবিস্মৃতি, অস্তিত্বহীন আত্মদানের দ্বারা যে উর্বর শ্যামলতার সৃষ্টি হয়, তারই আনুকূল্যে এই সামান্য এক আনা পরিমাণ মহামূল্যবানের সৃষ্টি হয়। অতএব 15 আনা বাজে কথার অনাবশ্যকতার জন্য ক্ষোভ বা বেদনাবোধ করা নিষ্প্রয়োজন। এখানে প্রচ্ছন্নভাবে বিস্মৃতি ও গতিতত্ত্ব রয়েছে। বাজে কথা অনাবশ্যকতার কারণেই স্থায়ী হয় না, সঙ্গে সঙ্গে বিস্মৃত হয়ে যায়। এই বিস্মৃতিতে বা বিলীয়মানতায় তার অগৌরব নয়, কেননা যে ক্ষণটুকু তারা ছিল, সে মুহূর্তটুকুতে তারা ওই বিশ্বজগৎ এবং জীবনকে সুন্দর, সরস, উর্বর ও শ্যামল করে আনন্দ দিয়েছে, আর তাতেই জীবনের সার্থকতা ও চরিতার্থতা। তাই রবীন্দ্রনাথ প্রথমেই বলেছেন, বাজে খরচে মানুষকে যথার্থ চেনা যায়, কারণ প্রয়োজনের খরচ নিয়মানুযায়ী হয় আর অপব্যয় মানুষ করে তার নিজের খেয়ালে। ঠিক তেমন করেই বাজে কথাতেই একটি মানুষের মনের বা চিন্তা শক্তির যথার্থ পরিচয়টি পাওয়া যায়। অনেকেই কেতাবি শিক্ষায় শিক্ষিত হন, ফলে বক্তৃতা তারা সাজিয়ে ভিড় জমে না ভালোই দিতে। অনেকেই এমন আছে যে সহজ করে মনের কথা কিছুতেই কাছের লোককেও স্পষ্ট করে বলতে পারেন না। আসলে কোনো কথার বাইরে কোন কথা এরা বলতেই পারেন না, অথচ মানুষ স্বভাবতই নিজেকে প্রকাশ করতে চায়। এই প্রকার তাগিদেই বহু যুগ আগের মানুষও গুহাচিত্রে পাথরে নিজেদের কথা খোদাই করেছিল। তবু কিছু মানুষ আছে যারা অকারণ আনন্দেই কথা বলে যায়, উপলক্ষ ছাড়াই তারা প্রকাশের আলোয় ঝলমল করে ওঠেন, ঠিক স্ফটিকের মতো। পতঙ্গ যেমন আগুন দেখলেই আকৃষ্ট হয়, পুড়ে মরা তার নিয়তি জেনেও, তেমনি কিছু মানুষ জীবনভর নানা বাজে কথার বিভোর হয়ে থাকে। স্বার্থ চিন্তা ছেড়ে সে অযথা সময় নষ্ট করে আড্ডায়। উজ্জ্বল চোখের কোনো মানুষ তাকে এতটাই আকর্ষণ করে যে সে কাঁচ ছেড়েও তারই সঙ্গে বাজে কথার জাল বুনে যায়। আবার ঠিক এর বিপরীতধর্মী মানুষও আছেন, যারা কাব্যনাটকের চর্চাও করেন কিছু পাওয়ার লোভে। বুদ্ধিমান, বিবেচক এইসব মানুষ এই মরণশীল পৃথিবীতে একটুও সময় নষ্ট করতে চান না। প্রতিটি মুহূর্ত তারা ব্যবহার করতে চান, নিজেদের সম্পন্ন করতে চান। যা অকারণ বা যা অনাবশ্যক তার প্রতি তাদের অত্যন্ত কোনো আগ্রহ নেই। এদেরকেই আরসিক বলে। তবে রবীন্দ্রনাথ এদের রুচিহীনতা সম্পর্কেও নীরব থাকায় শ্রেয় মনে করেছেন। অনেকেই প্রয়োজনের নিরিখে জিনিসের বিচার করেন, কেবল সৌন্দর্য বা মাধুর্য এদের লেশমাত্র বিচলিত করে না। এসব লাভ লোকসানের ব্যাপারীদের দ্বারাই জীবনের নানা পর্বে যথার্থ শিল্পীদের নাকাল হতে হয়। তাই অভিজ্ঞতায় রবীন্দ্রনাথকে হয়তো শিখিয়েছিল, মনের কথা সবসময় মুখে আনা ঠিক নয়। অগত্যা রবীন্দ্রনাথ লিখেছেন, যাহারা সরস্বতীর কাব্য কমল বনে বাস করেন, তাহারা তটবর্তী বেত্রবনবাসীদিগকে উদ্বেজিত না করুন, এই আমার প্রার্থনা। রবীন্দ্রনাথ সাহিত্যের অঙ্গন থেকেও বাজে কথা রচনা করে গেছেন, প্রকৃত মূল্য নির্ধারণ করেছেন। যেমন সংস্কৃত মেঘদূত কাব্যে ধর্ম, পুরাণ, ইতিহাস কিছুই নেই,
কিন্তু এই বিরহী যজ্ঞের মনোভাবের সঙ্গে অনন্তকালের বিরহী আত্মা নিজেদের যোগ খুঁজে পান বলেই তার পাঠ করে কাজ অবধি মানুষ আনন্দ পান। মেঘদূত এই প্রয়োজনের কথা কিছুতেই নেই। এর প্রেম ভাবনাটি নেহাতি অকিঞ্চিতকর এবং অনাবশ্যক। তবু কাব্য সাহিত্যের এই নিটোল মুক্তাটি যুগে যুগে প্রকৃত কাব্যরস পিপাসুর সানন্দ প্রাপ্তির কারণ হয়েছে। উদ্দেশ্যহীন এই প্রেম কাব্যটি যেন স্বচ্ছ এবং উজ্জ্বল এক তরী বিশেষ, যা কল্পনার হাওয়ায় ভেসে সজল মেঘের পাল তুলে অবারিত বেগে এক অপরূপ নিরুদ্দেশ মাত্রায় বেরিয়ে পড়েছে। এই কাব্যপাঠে অকারণের চোখের কোল ভরে ওঠে। টেনিসনের ভাষায় যা আইডিয়াল টিয়ার্স, অভিশাপ জনিত যক্ষের নির্বাসন, আসলে কাব্য নির্মাণের নেহাতি এক কৌশল। আসলে মেঘদূত রবীন্দ্রনাথের মতে অকারণ বিরহের অমূলক প্রলাপ। আষাঢ়ের প্রথম দিনে যখন দিগন্ত ঢেকে যায় ঘন মেঘের ঘটায়, তখন সম্পূর্ণ অকারণেই আমাদের মনে এক বিরহ জেগে ওঠে। আমরা জানি ও মানি মন খারাপ করা বিকেল মানেই মেঘ জমেছে দূরে কোথাও, বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা দিনে তাই কাজে মন বসে না, বরং অকাজের আলস্যে দিন কাটাতে সাজ জাগে। ঠিক যেমন পূর্ব মেঘ এত রয়ে বসে, এত ঘুরে ফিরে, এত যূথিবন প্রফুল্ল করে, এত জনপদ বধূর কটাক্ষ আকর্ষণ করে উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছে। আর আশ্চর্যের কথা, এই আধুনিক মনসর্বস্ব মানুষের মতে সেকালের মানুষের মন ছিল এবং তখনও আষাঢ়ের প্রথম দিন মেঘপূর্ণ হয়েই আসত। কৌতুক করে রবীন্দ্রনাথ লিখেছেন, মেঘদূত কাব্য পাঠের তাৎক্ষণিক ফললাভ এই তথ্যই। তবে এটুকু তথ্যে না হয় জ্ঞানের বিস্তার, না হয় দেশের উন্নতি, না হয় চরিত্রের সংশোধন। ফলে এই লাভকে অনেকেই লাভ বলে মনে করতেন না। আর শেষ কথায় রবীন্দ্রনাথের সুচিন্তিত মন্তব্য, রসের কাব্য রসিকদের জন্যই ঢাকা থাকুক। তিনি বলছেন, যাহা আবশ্যক, যাহা হিতকর, তাহার ঘোষণার বিরতি ও তাহার খরিদ্দারে অভাব হইবে না। তাই কালিদাসের অমর কাব্য মেঘদূতের প্রভাব রবীন্দ্রনাথের উপর গভীর ও ব্যাপক। কালিদাসের সৌন্দর্য জগৎ কবির কাছে কল্পনা সৃষ্ট হয়েও পরম সত্য। সেই সত্য ও সুন্দর থেকে নির্বাসিত বিরোহী রবীন্দ্রনাথ কালিদাসের রোমান্টিক কালের চিত্রকল্পনায় পূর্ণ সৃষ্টি করেছেন তার প্রাচীন সাহিত্যের অন্তর্গত মেঘদূত প্রবন্ধে। আমরা সকলেই আজ চির সৌন্দর্যের নিকেতন অলকাপুরী আর চির প্রেমের প্রেয়সী যক্ষিণীর বিরহে কাতর। কবির কাব্য তো সেই বিরহেই মেঘদূত, সেই অমূর্ত আদর্শায়িত প্রেম এবং সৌন্দর্য জগতের উদ্দেশ্যে রচিত ও প্রেরিত। সুতরাং মেঘদূত কাব্য পাঠে হাতে হাতে পাওয়ার মতো জ্ঞানলাভ এটুকুই, যা আমাদের হৃদয়ের দ্বারা উপলব্ধি করতে হয়, যা মগজ দিয়ে হিসেব কষে বোঝা যায় না। এখানেই এই বাজে রচনার চিরন্তনত্ব, আর এখানেই জ্ঞানবান রচনার অসারত্ব। রবীন্দ্রনাথের রচনাশিল্পের গদ্যশৈলীর প্রধানতম বৈশিষ্ট্য ছন্দ স্পন্দ। চরণের বহু পর্ব সংহতি এবং পর্বসংহতি গদ্যছন্দের মূলসূত্র। বিচিত্র প্রবন্ধ এই গদ্যশৈলীর অন্যতম লক্ষণ হল দীর্ঘ যৌগিক বাক্য। এক একটি সরল বাক্যের পর একটি বহু পর্বিক দীর্ঘ যৌগিক বাক্য এবং পর্বগুলি সমাপিকা ক্রিয়াসহ প্রত্যেকটি প্রায় সম্পূর্ণ, পরস্পর নিরপেক্ষ। এই গ্রন্থের প্রবন্ধগুলি কালের দীর্ঘ ব্যবধানে লেখা সত্ত্বেও লেখাগুলিকে অনবিচ্ছিন্ন মনে হয়, তার কারণ একই মুড নিয়ে সবকটি রচনা লিখিত। আশা করি তোমাদের এই আলোচনা খুব ভালো লেগেছে, আর তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো
তাহলে আমার এই শ্রম সফল হবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।